চাই বৃদ্ধাশ্রম শব্দটি নিশ্চিহ্ন হয়ে উঠে যাক। রাত 12টা। এই অসময়ে কিছু বয়স্ক ব্যক্তিরা বসে আছেন বৃদ্ধাবাসের সামনের উঠোন চত্বরে। আজ একজন বৃদ্ধ আবাসিক পরলোকে গমন করেছেন। তার পরিবারকে খবর পাঠানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি তারা। উঠোনে একত্রিত বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের চোখে মুখে একরাশ উৎকণ্ঠা। জেলা কিংবা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা এই বৃদ্ধাবাসে থাকতে এসেছেন। ছেলে বৌমাদের কাছে তারা হয়তো ভারী বোঝা হয়ে গিয়েছিলেন, তাই তাদের বর্তমান আশ্রয় এই বৃদ্ধাশ্রম। কত দুঃখকে বুকে লুকিয়ে তারা এখানে বেঁচে আছেন। সমবয়সী বৃদ্ধ বৃদ্ধারা এখানে পরস্পরের আপন হয়ে যান। সমগ্র আবাসিক সবার মৃত্যুতেই শোকাহত হন। আজও তারা শোকে মর্মাহত হয়ে বসে আছেন। বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে। হঠাৎ এমন সময় মৃতের পরিবারের লোক এসে পৌঁছল। মৃতদেহ ঘরের ভেতরেই রাখা ছিল। মৃতের পরিবারের লোকজন ঘরে ঢুকে অবাক হয়ে গেল। ঘরের মধ্যে মৃতদেহ নেই। এই যে আপনি আমাদের খবর দিয়েছিলেন আমার বাবার মৃত্যু হয়েছে, তাহলে আমার বাবার মৃতদেহ কোথায়? মৃতদেহ তো ওই ঘরের ভেতরেই ছিল। আমরা সবাই বাইরে বসেছিলাম। কিভাবে যে মৃতদেহ উদা হলো বুঝতে পারছি না। আপনারা মিথ্যে কথা বলছেন। ভালোই আমার বাবার মৃতদেহ ফিরিয়ে দিন, না হলে এক্ষুনি পুলিশ ডাকবো। বৃদ্ধাবাসের অধিবাসীদের মধ্যে অনেকেই ছেলেটিকে বোঝানোর চেষ্টা করল। দেখো বাবা, আমাদের চোখের সামনে তোমার বাবা দেহ রেখেছেন। তারপর আমরা তার ঘর থেকে বেরিয়ে এসেছি। তারপরে তোমার বাবার দেহ কিভাবে যে অদৃশ্য হয়ে গেল সেটাই রহস্য। আমি বিশ্বাস করি না। আমি পুলিশের কাছে নালিশ জানাবো। মৃত ব্যক্তির ছেলে পুলিশকে ফোন করার কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পৌঁছল। মৃত ব্যক্তির ঘরের দরজাটি খুলে ভেতরে ঢুকতেই চোখ পড়ল পেছনের দরজাটির দিকে। দরজাটি খোলা রয়েছে। সেই দরজা দিয়ে যে কেউ অনায়াসে মৃত ব্যক্তির ঘরে আসতে পারে। দেখুন, কয়েক সপ্তাহ ধরেই বিভিন্ন বৃদ্ধাশ্রম থেকে মৃতদেহ চুরি হচ্ছে। মনে হচ্ছে এই কাণ্ডটাও সেই চোরেরই কাজ। আমার মনে হয় পিছনের দরজা দিয়ে মৃতদেহ চুরি করে নিয়ে পালিয়ে গেছে চোর। কিন্তু এই মৃতদেহ চুরির উদ্দেশ্যটা যে কি তা কিন্তু এখনো স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করলো, কিন্তু মৃতদেহ পাওয়া গেল না। আমাদের সৎকার
আর না হয় আমরা পেতাত্মা হয়ে ঘুরছি, আর আমাদের ছেলে মেয়েরা আমাদের মৃতদেহ না পেয়ে কষ্ট পাচ্ছে। কষ্ট পাচ্ছে? আদৌ কষ্ট পাচ্ছে তো? কদিন আগে তোমরাই তো তাদের কাছে ভারী বোঝা ছিলে। তোমাদের জন্য কত অসুবিধা হতো তাদের। তাই তো বৃদ্ধাশ্রমে তোমাদের রেখে দিয়ে নিজেরা হালকা হয়েছে। বৃদ্ধাশ্রমে তোমরা কেমনভাবে ছিলে, মনোকষ্ট নিয়ে কিভাবে দিন কাটাচ্ছিলে, সেসব দেখতে বছরে কয়বার আসতো তারা। মরার পরও তো তোমরা তাদের ভালো থাকার চিন্তা করেছো, কিন্তু তাদের কাছে তোমাদের মৃত্যু হলো দায়িত্ব থেকে মুক্তি। কি মনে পড়েছে সন্তানদের অবহেলার কথা? আমি চাই বৃদ্ধাশ্রম শব্দটি নিশ্চিহ্ন হয়ে উঠে যাক। নিজের নিজের সন্তানরা বাবা মায়ের দেখাশোনার দায়িত্ব পালন করুক। বাবা মা যেমন একটি শিশুকে ভালোবাসা দিয়ে যত্ন করে একটু একটু করে বড় করে তোলে, তেমনি সন্তানদেরও উচিত শেষ বয়সে মা বাবাকে ভালোবাসা দিয়ে আগলে রাখা। আমি তন্ত্রক্রিয়ার মাধ্যমে তোমাদের দ্বারা কর্তব্য বিচ্যুত দুষ্ট সন্তানদের শাস্তি দেব। না 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 না, এটা হয় না। নিজেদের সন্তানদের কোনো রকম অনিষ্ট আমরা করব না। তোমার কি মায়া দয়া বলে কিচ্ছু নেই? নিশ্চয়ই তোমার নিজের সন্তান নেই, তাই এমন বলছো। কি বলে আমার সন্তান নেই? সব বিশ্বাসঘাতক। আমার নাম সোমনাথ সাহা। আমার স্ত্রীর নাম ছিল শ্রাবণী সাহা। আমার একমাত্র পুত্রকে যথেষ্ট আদর যত্নে বড় করে তুলেছিলাম আমরা। আমি দিনমজুরের কাজ করে যা পেতাম তা দিয়ে মোটামুটি একরকমভাবে সংসার চলে যেত। আমার ছেলে সন্দীপ বড় হওয়ার পর কাজে যেতে শুরু করলো। আমি ভাবলাম এবার বুঝি আমাদের দুর্দশা ঘুচবে। আসন্ন সুখের কল্পনায় বিভোর হয়ে রইলাম। যথাসময়ে সন্দীপের বিয়ে দিলাম। কিছুদিন পর একটা ফুটফুটে নাতি হলো আমাদের। বেশ সুখেই কাটছিল আমাদের, কিন্তু আমাদের এই সুখ বেশি দিন দীর্ঘস্থায়ী হলো না। যত দিন যেতে লাগলো সন্দীপের বউ রীতা আমাদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করলো। আমি কিংবা আমার স্ত্রী শ্রাবণী অসুস্থ হয়ে পড়লে একার কত কাজ করব? আমাকে কি বিনা পয়সায় চাকরানি পেয়েছো নাকি? সংসারের কাজও করতে হবে, আবার সেবাও করতে হবে। না না বৌমা, আমরা ঠিক আছি। তোমাদের সেবা শুশ্রূষার কোনো দরকার নেই। ক্রমে শ্রাবণী আরো বেশি অসুস্থ হতে থাকলো। ডাক্তারি খরচ বাড়তে লাগলো। বাবা, দেখতেই তো পাচ্ছ কত খরচ। আমি আর পারছি না। তুমি কিছু একটা কাজ করে টাকা না আনলে মায়ের চিকিৎসা বন্ধ হয়ে যাবে। আমি উপায়ান্তর না দেখে
শহরের বাজারে কুলির কাজ নিলাম। আমার বয়স হয়ে যাওয়ায় এই কাজে খুব কষ্ট হতো, তবু মুখ বুজে কাজ করে যেতে থাকি। সপ্তাহের শেষে যা উপার্জন হতো আমার ছেলে সন্দীপ, ওকে সেটা পাঠিয়ে দিতাম যাতে আমার স্ত্রীর চিকিৎসা ভালোভাবে হয়। এইভাবে কিছুদিন চলার পর আমি একদিন বাড়ি ফিরলাম, কিন্তু শ্রাবণীকে দেখতে পেলাম না। সন্দীপ, তোর মা কোথায় রে? দেখতে পাচ্ছি না কেন? শাশুড়ি মা না কাউকে কিছু না বলে কোথায় যেন চলে গেছেন। না না, এ অসম্ভব। শ্রাবণী আমাকে ছেড়ে কিছুতেই যেতে পারে না। আমার বুকটা হাহাকারে ফেটে যাচ্ছিল। বারবার মনে হচ্ছিল এটা একটা দুঃস্বপ্ন, কিন্তু না, এটাই বাস্তব। কঠিন বাস্তবের ধাক্কায় আমি মুহ্যমান হয়ে পড়লাম। থানায় খবর দিলাম, নিখোঁজ পোস্টার ছাপিয়ে চারিদিকে সেটে বেড়াতে লাগলাম, কিন্তু কিছুতেই খুঁজে পেলাম না শ্রাবণীকে। আমি পাগলের মতো হয়ে স্টেশনে বসে রইলাম। আমার তখন পাগল পাগল অবস্থা। রাস্তা দিয়ে যাবার সময় দেওয়ালে সাঁটানো নিখোঁজ পোস্টারগুলো রাগে দুঃখে ছিঁড়ে ফেলতে লাগলাম। বাড়ি চলো বাবা, মাকে আর খুঁজে পাওয়া যাবে না। তুই বাড়ি ফিরে যা, আমি পরে যাচ্ছি। আমার বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না। সন্দীপ চলে যাওয়ার পর আমি একলা হাঁটতে হাঁটতে নদীর ধারে গিয়ে বসলাম। দূরে নদীর ওপর দিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে রইলাম। রাতের আকাশে তারাগুলো মিটমিট করে জ্বলছিল। নিথর নদীর জল। নদীর দিক থেকে একটা ঠান্ডা হিমেল হাওয়া এসে আমার শরীরে শিহরণ জাগিয়ে গেল। হঠাৎ আধো অন্ধকারে আমার খুব কাছে হিংস্র কিছুর অস্তিত্ব অনুভব করলাম। দেখলাম কয়েকটা ক্ষুধার্ত শেয়াল খুব কাছেই এসে পড়েছে। আমি ভয় পেয়ে উঠে দাঁড়ালাম। শিয়ালগুলোর দাঁত বের করে এক পা করে আমার দিকে আসতে লাগলো। আমি পিছু হাঁটতে হাঁটতে দৌড়তে শুরু করলাম। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে চললাম। শিয়ালগুলো আমার পিছনে ধাওয়া করলো। খানিকক্ষণ ছোটার পর নদীর পাশে একটা জঙ্গলের মধ্যে দিয়ে হোঁচট খেয়ে পড়লাম। প্রচণ্ড জোরে হাঁপাচ্ছিলাম আমি। হঠাৎ একটা আর্তনাদ শুনে সচকিত হলাম। ভয়ে ভয়ে এগিয়ে দেখলাম যজ্ঞরত একজন সাধকের দেহ জ্বলছে। বাতাসের দমকা হাওয়ায় যজ্ঞের আগুন কোনোভাবে তার গায়ে এসে পড়েছিল, তাতেই আগুন ধরে গিয়েছে। আমি তাড়াতাড়ি তার কাছে গিয়ে আগুন নিভিয়ে দিলাম, কিন্তু ততক্ষণে তার অবস্থা খুবই শোচনীয়। পাশে রাখা কমণ্ডল থেকে তাকে জল খাওয়ালাম। কল্যাণ হোক বাবা তোমার। তুমি আমাকে বাঁচাতে চেয়েছো, এ থেকে তোমার ভালো মনের পরিচয় পেলাম। কিন্তু আমি বুঝতে পারছি আমার আয়ু শেষ হয়েছে। আমার তন্ত্র সাধনার দৌলতে আমি কিছু শক্তির অধিকারী হয়েছিলাম। জীবনের শেষ প্রান্তে এসে আমি সেই সমস্ত শক্তি তোমাকে দিয়ে যেতে চাই।
আমার আমার এইসব শক্তি চাই না তান্ত্রিক বাবা। আমি শুধু আমার স্ত্রীকে ফিরে পেতে চাই। আমার পুটুলির মধ্যে একটা পুরনো পুঁথি আছে, তন্ত্রবিদ্যার অনেক অমূল্য তথ্য ওর মধ্যে আছে। এমন কিছু তন্ত্রক্রিয়া আছে যার সাহায্যে তুমি তোমার স্ত্রীকে খুব খুঁজে পেতে পারবে। আমি বেশ কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইলাম। নিজের শরীরের মধ্যে একটা নতুন শক্তির আভাস পাচ্ছিলাম। শেয়ালগুলোকে আর ভয় পেলাম না। তন্ত্র সাধকের দেহের শেষকৃত্য সম্পন্ন করলাম। তারপর তন্ত্রের পুস্তিকাটিকে নিয়ে নির্দেশ মতো কাজ করতে শুরু করলাম। মুহূর্তের মধ্যে অন্ধকার থেকে একটা ছায়া মূর্তি বেরিয়ে এসে নদীর পাড়ের জঙ্গলে আর জলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড়ের টুকরো সংগ্রহ করে আনতে লাগলো। আমি বেশ বুঝতে পারলাম যে আমার প্রাণের সখী শ্রাবণী আর বেঁচে নেই। জড়ো করা হাড়ের ওপর ধুলো ছুঁড়ে দিলাম, আর সঙ্গে সঙ্গে আমার সামনে আবির্ভূত হলো শ্রাবণীর প্রেতাত্মা। আমি কোনোদিনও কল্পনাও করিনি যে তোমাকে এভাবে হারিয়ে ফেলবো শ্রাবণী। কিভাবে হলো এসব? তুমি বাড়ি ফিরে যাও। কি ঘটেছিল জানলে কষ্ট পাবে, তাই না জানাই ভালো। না, আমি জানতে চাই, তুমি বলো। আচ্ছা বেশ, বলছি তবে শোনো। তুমি কাজে চলে যাওয়ার পর বৌমা আমায় অবহেলা করে, শুশ্রূষা করতো না, বিছানা নোংরা করার ভয়ে ঠিক মতো খেতে দিত না, নাতিকে কাছে আসতেও দিত না। মনের কষ্ট মনের মধ্যেই চাপা রেখে দিন কাটাতাম। বৌমা তো কয়েকবার আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার কথা বলেছিল। একদিন যখন সন্দীপ কাজে গিয়েছিল, তখন বৌমা কয়েকজন লোককে টাকা দিয়ে ভাড়া করে আমাকে নদীর ধারে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে যায় আর রটিয়ে দেয় আমি নিজের বাড়ি ছেড়ে চলে গেছি। কিন্তু বিশ্বাস করো, আমার শরীরে তখন বিন্দু মাত্র শক্তি ছিল না। রাতের বেলায় শিয়ালের দল আমার শরীরটাকে ছিঁড়ে খেতে শুরু করে। তীব্র যন্ত্রণায় আমি মারা যাই। আমার দেহের হাড়গুলো শিয়ালগুলো এদিক ওদিক টেনে নিয়ে যায়। মানুষ এত নিষ্ঠুর হতে পারে? আমি তখনই সিদ্ধান্ত নিই, কুসন্তান আর পাপীদের শাস্তি দেব, আর শাস্তি দেওয়ার কাজ করবে মৃত লোকেরাই। সেই জন্য মৃতদেহ চুরি করে একটা জায়গায় জমা করি। আজ মন্ত্রের মাধ্যমে তোমাদের আত্মার জাগরণ ঘটিয়েছি, সেই বদলা পূরণ করার জন্য। যারা পিতা মাতার প্রতি কর্তব্য করে না তারা পাপী,
এখন যাও, যাও তোমরা, পাপীদের উপযুক্ত শাস্তি দাও। না, তাই না, তারা আমাদেরই সন্তান। তাদের সব ভুল আমরা ক্ষমা করে দিয়েছি। তুমি আয়তন্ত নিয়ে ছেলে খেলা না করে বাড়ি ফিরে যাও। ছেলে বৌমাকে ক্ষমা করে দাও, দেখবে ভুল বুঝতে পেরে তারা ভালোবাসবে তোমায়। যাদের মনটাই বিষাক্ত তার স্বভাব পাল্টাবে না। আচ্ছা বেশ, তোমাদের কথা মতো আমি বাড়ি ফিরে যাচ্ছি। দেখি তোমাদের কথা সত্যি সত্যি মিলে যায় কিনা। বৃদ্ধ সোমনাথ নিজের বাড়িতে ফিরে আসে। তাকে দেখে তার ছেলে বৌমা খুব খুশি হয়। কয়েকদিন খুব ভালো করেই যত্ন নেয় তার। এভাবেই বেশ কিছু দিন কেটে গেল। বৃদ্ধ মনে মনে ভাবে, তাহলে কি সত্যি ওদের সুমতি হয়েছে? যদি হয় তাহলে তো মঙ্গল। কিন্তু বৃদ্ধের এই ধারণা কয়েকদিনের মধ্যেই ভুল প্রমাণিত হয়। একদিন রাতে বৃদ্ধ যখন ঘুমিয়েছিল তখন তার বৌমা হাতে একটি বালিশ নিয়ে ঘরের ভেতরে ঢুকল। খুব সন্তর্পণে বালিশটি বৃদ্ধের মুখের উপর চাপা দিয়ে দিল। বৃদ্ধ শ্বাস নিতে না পেরে ছটফট করতে লাগলো। ঠিক সেই সময় বৃদ্ধের নাতি ঘরে এসে ঢুকলো। তার চোখ মুখ লাল হয়ে বিকৃত হয়ে আছে। তার উপর তার ঠাকুমার প্রেতাত্মা ভর করেছে। বারবার অপরাধ করেও ছাড় পেয়ে যাবি ভেবেছিলিস? আজই তাকে শেষ করব। ছেড়ে দাও শ্রাবণী, ছেড়ে দাও। আমি বুঝতে পেরেছি জোর খাটিয়ে কিংবা কাউকে মেরে ফেলে মূল সমস্যার সমাধান হবে না। কত মানুষকে মারবে তুমি? তার চেয়ে ওরা যা চায় তাই হোক। নিজের বাবা মাকে কেউ যদি অন্তর থেকে ভালোবেসে সেবা না করে তাহলে তাকে জোর করে শেখানো যায় না। মৃত্যুর পর তুমি আর আমি একসাথে শান্তিতে থাকব। দাদু ভাইকে তুমি ছেড়ে দাও। সবার দোষ আমি ক্ষমা করে দিলাম। সোমনাথের ছেলে সন্দীপ আর বৌমা রীতা নিজেদের ভুল বুঝতে পারে। প্রেতাত্মাদের মধ্যে একজন গ্রামবাসীর রূপ ধরে পুলিশকে লাশগুলোর ব্যাপারে খবর জানিয়ে দেয়। লাশগুলো তাদের ছেলে মেয়েদের হাতে তুলে দেওয়া হলে তাদের ছেলেমেয়েরা যথাযথভাবে মৃতদেহগুলোর সৎকার করে। সোমনাথের কৃতকর্ম সকলের জ্ঞান চক্ষু খুলে দেয়। সুশীল সমাজে বয়স্ক বাবা মায়েদের অবহেলা না করে যথাযোগ্য সম্মান ও সেবা দিয়ে ভরণ পোষণ করাই একজন প্রকৃত মানুষের পরিচয়। সোমনাথের ছেলে সন্দীপ এবং বৌমা রীতা নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়। তাদের আন্তরিক অনুরোধে অনেকেই বৃদ্ধাশ্রম থেকে নিজেদের বাবা মাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। সকলে মিলে প্রচার করতে থাকে, মাতা পিতার স্নেহের ঋণ মেটে না কভু ভাই। বৃদ্ধাশ্রম নয়, নিজ গৃহ হয় যেন তাহাদের সুখ দুঃখের ঠাঁই। বন্ধুরা, তোমাদের জন্য একটি প্রশ্ন। বলো তো, এই গল্পে সোমনাথের ছেলের কি নাম ছিল
সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে 3 জনকে লাকি ড্রয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে এবং সেই 3 জনকে 1 মাসের রিচার্জ করে দেওয়া হবে। তাড়াতাড়ি কমেন্টে উত্তরটি লিখে জানাও এবং তার একটি স্ক্রিনশট করে নিচে দেওয়া ইমেলে মেইল করো। লাকি ড্রয়ের রেজাল্ট পরের ভিডিওতে প্রকাশ করা হবে। এই গল্পে অ্যানিমেশন বাক্সের সাথে ছিল কোটুন্স থেকে কৌশিক। তোমরা কোটুন্স চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, আশা করছি বেশ ভালোই লাগবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না।